এরিয়া 51 নামটা শুনলেই কেমন একটা রহস্যের গন্ধ পাওয়া যায় তাই না? এটা এমন একটা জায়গা যেটা কিনা সরকারি খাতায় কলমে দশকের পর দশক ধরে ছিলই না। তো নেভাডার এই বিশাল মরুভূমির মাঝে ঠিক কি এমন লুকানো আছে, চলুন আজ সেই রহস্যের গভীরে ঢোকা যাক। আসল প্রশ্নটা কিন্তু একটাই, এত যে কড়াকড়ি, এত যে গোপনীয়তা, এটা কি শুধু কিছু অ্যাডভান্সড মিলিটারি টেকনোলজি বাঁচানোর জন্য, নাকি ব্যাপারটা আরও অনেক বড়, এমন কিছুর জন্য যা হয়তো এই পৃথিবীরই নয়? তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। আগে প্রেক্ষাপটটা একটু বুঝে নিই। সরকারিভাবে যদি বলতে হয় তাহলে এরিয়া 51 হল গ্রুম লেকের পাশে থাকা আমেরিকান এয়ারফোর্সের একটা হাইলি ক্লাসিফাইড ফ্যাসিলিটি, মানে খুব গোপন একটা কেন্দ্র। এর গল্পটা শুরু হয়েছিল সেই ১৯৫৫ সালে, তখন তো ঠান্ডা যুদ্ধের সময়। সিআইএর প্রজেক্ট অ্যাকোয়াটন বলে একটা প্রজেক্ট চলছিল, যেখানে ওরা U2 স্পাইপ্লেনের মতো হাই অল্টিটিউড বিমান বানাচ্ছিল। আর এমন টপ সিক্রেট জিনিস টেস্ট করার জন্য ওদের একটা একদম নিরিবিলি গোপন জায়গা দরকার ছিল। আর এই জায়গাটা ছিল একদম পারফেক্ট। লকহিড U2 ডিজাইনার কেলি জনসন বলেছিলেন, আমরা এর উপর দিয়ে উড়ে গেলাম আর ৩০ সেকেন্ডের মধ্যেই বুঝে গেলাম এটাই সেই জায়গা, একটা নিখুঁত প্রাকৃতিক রানওয়ে। আসলে জায়গাটা ছিল একটা শুকনো হ্রদ, চারপাশে পাহাড় দিয়ে ঘেরা, সাধারণ মানুষের চোখের থেকে যোজন যোজন দূরে। কিন্তু এখানেই গল্পের আসল মোড়। ঘাটির আসল কাজ ছিল নতুন নতুন সব গোপন বিমান টেস্ট করা। কিন্তু মজার ব্যাপার হলো, এই কাজটাই না চাইতেও জন্ম দিয়েছিল ইউএফও বা ভিন্ন গ্রহের উড়ন্ত যানের সব গুজবের। আপনারা যদি টাইমলাইনটা দেখেন, ১৯৫৫ সালের U2 প্রোগ্রাম থেকে শুরু করে ৬২ সালের A12 অক্সকার্ট, ৭৭ সালের হ্যাভ ব্লু, যেটা কিনা পরে F-11 স্টিল ফাইটার হয়, বা ৮২ সালের ট্যাসিড ব্লু, একের পর এক অদ্ভুত দেখতে, মানে সেই সময়ের থেকে অনেক এগিয়ে থাকা সব বিমান এখানে টেস্ট করা হয়েছে। এবার একটু ভাবুন, ১৯৫০-এর দশকে একটা কমার্শিয়াল প্লেন উড়ত বড়জোর ১০ থেকে ২০,০০০ ফুট উঁচুতে, আর সেখানে U2 স্পাইপ্লেন উড়ত ৬০,০০০ ফুটেরও ওপরে। তো একজন কমার্শিয়াল পাইলট যখন দেখতেন যে তার প্লেনের বহুগুণ ওপরে কিছু একটা অসম্ভব গতিতে উড়ে যাচ্ছে, তখন তিনি কি ভাববেন? স্বাভাবিকভাবেই তিনি ওটাকে আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট বা UFO হিসেবেই রিপোর্ট করতেন। আর এটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এয়ারফোর্স তো জানত যে এই ইউএফওগুলো আসলে তাদেরই গোপন প্লেন, কিন্তু দেশের নিরাপত্তার কারণে তারা তো সত্যিটা বলতে পারত না। আর এই যে সরকারের চরম গোপনীয়তা, এটাই ইউএফওর গল্পগুলোকে ডালপালা মেলার সুযোগ করে দিয়েছিল। গল্পটা এখানেই শেষ না। এর সাথে পরে এসে জুড়ে গেল আরও একটা বিখ্যাত ঘটনা, রসওয়েল ইনসিডেন্ট। আর এই দুটো ঘটনা মিলেমিশে এরিয়া 51-এর রহস্যকে এক নতুন মাত্রা দিল। ঘটনাটা ১৯৪৭ সালের নিউ মেক্সিকোর রসওয়েলে রহস্যময় একটা জিনিস আকাশ থেকে ভেঙে পড়ে। আর্মি প্রথমে নিজেরাই বলে যে ওটা একটা ফ্লাইং ডেস্ক, কিন্তু পরদিনই তারা নিজেদের কথা ঘুরিয়ে বলে যে ওটা নাকি একটা সাধারণ ওয়েদার বেলুন ছিল। এই যে হঠাৎ করে গল্পটা পাল্টে দেওয়া হলো, এটাই কিন্তু কয়েক দশক ধরে মানুষের মনে বিরাট সন্দেহ আর নানা রকম ষড়যন্ত্র তত্ত্বের জন্ম দেয়। পরে যারা এই ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করতেন, তারা দাবি করতে শুরু করলেন যে রসওয়েলে পাওয়া সেই ভিন গ্রহের যান আর এলিয়েনদের মৃতদেহ নাকি গবেষণার জন্য এরিয়া 51-এর গোপন ঘাঁটিতেই নিয়ে যাওয়া হয়েছিল। ব্যাস, দুটো আলাদা গল্প মিলেমিশে এক হয়ে গেল, আর এরিয়া 51-এর কিংবদন্তি আরও অনেক বড় আকার নিল। আর এই পুরো কিংবদন্তিকে সাধারণ মানুষের কাছে একদম সত্যি বলে প্রতিষ্ঠা করার পিছনে যদি একজনের নাম নিতে হয়, তিনি হলেন বব লাজার। ১৯৮৯ সালে বব লেজার ক্যামেরার সামনে এসে সোজাসুজি একটা কথা বলেন, আমি এরিয়া 51-এ ভিন গ্রহের মহাকাশযানের উপর কাজ করেছি। জাস্ট এই একটা বাক্যই যথেষ্ট ছিল। পুরো বিশ্বে হইচই পড়ে যায়, আর এই ষড়যন্ত্র তত্ত্বটা চলে আসে একেবারে মেইন স্ট্রিমে। বব লেজারের দাবিগুলো কিন্তু খুব নির্দিষ্ট ছিল। তিনি বলেছিলেন তিনি এরিয়া 51-এর কাছে S4 নামে একটা আরও গোপন জায়গায় কাজ করতেন। তার কাজই ছিল এলিয়েনদের মহাকাশযানের প্রপালশন সিস্টেম, মানে ওটা কিভাবে চলে সেই প্রযুক্তিটা বোঝা। তিনি নাকি সেখানে 9টা আলাদা আলাদা এলিয়েন স্পেসক্রাফটও দেখেছিলেন, আর সেই যানগুলো চলত এলিমেন্ট ১১৫ নামের একটা অজানা পদার্থ দিয়ে। লেজার আরও দাবি করেন তিনি সব ফাঁস করে দেওয়ার পর সরকার নাকি তার চাকরি থেকে শুরু করে পড়াশোনার সব রেকর্ড মুছে দিয়েছে। সবই তো বুঝলাম, কিন্তু তার কথাগুলো কি আদৌ বিশ্বাসযোগ্য? এখানে কিন্তু আসল বিতর্কটা শুরু হয়। এই বব লাজারকে নিয়ে বিতর্কটা বেশ জটিল। একদিকে দেখুন, তিনি যেভাবে এলিয়েন টেকনোলজির ব্যাখ্যা দিয়েছিলেন তা বেশ বিস্তারিত ছিল, আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল তিনি যে এলিমেন্ট 115-এর কথা বলেছিলেন, সেটা কিন্তু অনেক বছর পর বিজ্ঞানীরা ল্যাবে তৈরি করেন, আর তার নাম দেওয়া হয় মস্কোভিয়াম। এটা তার দাবির পক্ষে একটা বড় যুক্তি।
কিন্তু অন্যদিকে লাজার যে এমআইটি বা ক্যালটেকের মতো জায়গা থেকে পড়াশোনা করার দাবি করেছিলেন তার কোনো অফিসিয়াল রেকর্ডই পাওয়া যায় না। তার গল্পেও সময়ের সাথে সাথে কিছু ছোটখাটো পরিবর্তন দেখা গেছে। আর এই কারণেই বব লাজার আজও কারো কাছে হিরো, আবার কারো কাছে একজন বিরাট প্রতারক। তো এত সব জল্পনা কল্পনার পর সরকার অবশেষে কি বলল? চলুন কয়েক দশকের নীরবতা ভেঙে তারা কি প্রতিক্রিয়া দিয়েছিল সেটা দেখা যাক। এটা শুনলে হয়তো অবাক হবেন, কিন্তু 2013 সালের আগ পর্যন্ত আমেরিকান সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকারই করেনি যে এরিয়া 51 বলে কোনো জায়গার অস্তিত্ব আছে। ভাবা যায়? শেষ পর্যন্ত 2013 সালে ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্টের আওতায় করা একটা আবেদনের জবাবে সিআইএ প্রথমবার মেনে নেয় যে হ্যাঁ, এই জায়গাটা আসলেই আছে। তাহলে সরকারিভাবে কেন এত গোপনীয়তা? তাদের ব্যাখ্যা হলো, এটা একটা টপ সিক্রেট জায়গা যেখানে আমেরিকার পরীক্ষামূলক এয়ারক্রাফট আর অ্যাডভান্সড অস্ত্র সিস্টেম তৈরি আর টেস্ট করা হয়। আর বিদেশি গোয়েন্দাদের থেকে এই প্রযুক্তিগুলোকে বাঁচানোর জন্যই এত কড়াকড়ি। তাদের অফিসিয়াল ব্যাখ্যায় এলিয়েন বা ইউএফওর কোনো কথাই নেই। তাহলে পুরো ব্যাপারটা যদি আমরা এক জায়গায় করি, তাহলে কি দাঁড়াচ্ছে? এরিয়া 51-এর এই বিশাল কিংবদন্তিটা তৈরি হয়েছে কয়েকটা জিনিসের মিশ্রণে। প্রথমত, সরকারের চরম গোপনীয়তা। দ্বিতীয়ত, সেই সময়ের থেকে অনেক এগিয়ে থাকা অদ্ভুত দেখতে সব বিমান। তৃতীয়ত, বব লাজারের মতো কারো বিস্ফোরক সব দাবি। এর সাথে যোগ করুন 1947 সালের রোজওয়েলের রহস্য। আর সব শেষে অজানার প্রতি আমাদের সবার যে একটা স্বাভাবিক আকর্ষণ আছে সেটা। এই সব কিছু মিলেই তৈরি হয়েছে আজকের এরিয়া 51-এর মিথ। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? সরকারের দেওয়া এই ব্যাখ্যাটাই কি আসল সত্যি, নাকি এটাও আসলে সত্যিটাকে ঢাকার জন্য বানানো গোপনীয়তার আরও একটা পর্দা? আসল সত্যিটা কি তাহলে এখনও সেই কাঁটার তারের বেড়ির ওপারেই লুকিয়ে আছে?